বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নাকি বঙ্গবন্ধুর হাতে লেখা না। শুনছেন তো আপনারা? সেই বিষয় নিয়ে পরে জানাবো আপনাদের। এখন অরাজনৈতিক কিছু কথা বলি। আবার যে প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমান আছে, সে আবার বলেছে যে বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধের সময় মাত্র 2,000 লোক মারা গেছে, শহীদ হয়েছে। এবং আমার ধারণা সে বলবে একজনই ধর্ষিতা হয়েছে, সেটা তার মা, আর কেউ ধর্ষিত না। এটা না বললে হয়। আবার যাই হোক, ওগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। যেমন আর একটা উদাহরণ আপনাদের দিয়ে রাখি, যখন আরজ আলী মাতাব্বর, চারণ দার্শনিক আরজ আলী মাতাব্বর যখন বই লিখে, তখন বাংলাদেশের ইনকালাব পত্রিকাটা ছিল না। এই ইনকালাব পত্রিকা বলছিল এগুলো তার লেখা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের লেখা। ঠিক আছে, তিনি যখন বাংলাদেশের ধর্মগুলোকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছিলেন, চমৎকার চমৎকার বই লিখতেছিলেন। তার একটা বিখ্যাত বইয়ের নাম তো শয়তানের জবানবন্দি, আপনারা পড়েছেন। আর তার যুক্তি দিয়ে তিনি ধর্মকে কখনো স্বীকার করেন নাই, যুক্তি দিয়ে তুলে ধরেছে যে ধর্মগুলো কিভাবে স্ববিরোধী, কিভাবে একটার সাথে আরেকটার মিল আছে, মানে ধর্মের সাথে ধর্মের, এবং তারা স্ববিরোধী। সেই কারণে যখন দেখলো যে তাকে ঠেকানো যাচ্ছে না আরজ আলী মাতাব্বরকে, তখন মাওলানা মান্নান রাজাকার ছিল না, যে জামাতুল মুতাসসির নাকি কি যেন একটা সংগঠন ছিল, মাদ্রাসার শিক্ষকদের সংগঠন, ওই টাকা মেরে ইনকিলাব পত্রিকা করেছিল। ইনকিলাব পত্রিকা দেখেন না, এটা কিন্তু মাদ্রাসার শিক্ষকদের টাকা মেরে পত্রিকা গঠন করা হয়েছিল। এবং সে কিন্তু এরশাদের ধর্মপ্রতিনিধি কি যেন মন্ত্রী ছিল, মৌলানা মান্নান। যাই হোক, সেটা অন্য বিষয়ে ধন্যবাদ। শেখ শাকিল কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়াহিদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এস কে সাগর মোমিনুল ইজমন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। যা বলছিলাম যে রাজনৈতিক আলোচনা এখন এই মুহূর্তে করবো না, অন্য আলাপ করে আর কি। এই মুহূর্তে দেশে চাল, ডাল, নুন, তেল, ব্যাংক, এগুলো অবস্থা, এগুলো না বলতেছি না, কারণ এগুলো অবস্থা ভয়াবহ, তো আপনার সবাই জানেনি। একটু মজার আলাপ করি। আপনারা তো স্টার জলসা দেখেন, তাই স্টার জলসা বা অন্যান্য হিন্দি চ্যানেল আপনারা দেখেন না? কিরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা, বিশ্বাস হয় না, তাই না? বা মনে হয় ফালতু মিথ্যা কথা মনে হয়। এবার আপনাকে সত্য কিছু স্টার জলসার ঘটনা বলি, যেগুলোর নাম সরাসরি বলা যাবে না। আমার অনেক বন্ধু 2-4 জন জেনে ফেলবে, মানে আমি যখন এটা বলবো, এটা কিছু লোক জেনে ফেলবে, যেগুলো কারা কারা, নাম ধাম সবই জানবে। আমি আপনাদের শুরু করি কিছু কথা। হ্যাঁ, এগুলো কিন্তু স্টার জলসার চাইতে ভয়াবহ ব্যাপার, আপনারা শুনেন। যেমন একটা ঘটনা বলি। যেমন একজন মেয়ের জন্মদিনে আমি গিয়েছিলাম। মেয়েটার বয়স ছিল তখন 5-6 বা এরকমই, আর কি, বয়সে এদিক সেদিক হতে পারে, 4-5 বা 5-6 এরকম, আমার খেয়াল নাই। ঢাকাতে জন্মদিন পালন করতেছি, আমার এক বন্ধুর সাথে সেই জন্মদিনে যাই। গিয়ে দেখি যে মেয়েটার জন্মদিন পালন হচ্ছে, তার বাবা ওখানে উপস্থিত, সে চিফ গেস্ট। মজার বিষয় হলো কেউ জানে না ওইটা তার বাবা। আমি তো সিরিয়াসলি বলতেছি, এটা বলতেছি আপনাকে আমি, এটা বলতেছি আপনাকে আমি 96-97 এরকম, 95-96 এরকম সালের ঘটনা। আহ, যিনি তার বাবা, সে হলো প্রধান অতিথি। ওই মেয়ে জানে না এটা তার বাবা, কিন্তু বাবা জানে এটা তার মেয়ে। আর যারা তার পিতামাতা, যারা তার পিতামাতা তারাও কিন্তু জানে যে তার বাবাকে, মানে যে সবাই এখনো সেই মেয়েটা, নাম বলতেছি না কারণ সে তো বড় হয়ে গেছে না, তাই না, বিয়ের শাদী হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সরিষাবাড়ির ঘটনা। ওই মেয়েটাও সরিষাবাড়ির, বাচ্চাটাও সরিষাবাড়ির, ওই 3 জনের কথা বলতেছি। তার অর্থাৎ তার নামে বাপ, তার অরিজিনাল বাপ এবং তার মা, সবগুলো আমাদের সরিষাবাড়ি। সবাইকে আমি ব্যক্তিগত হয়েছি, এবং প্রত্যেকের বাসায় আমি যাই আসি, তারাও আমার বাসায় আসতে যেত। ঠিক আছে, যাই হোক, এখন বলবেন নিশ্চয়ই তাহলে চিফ গেস্ট যে ছিল সে গরিব কিনা। চিফ গেস্ট যে ছিল সে যার সন্তান, যার সন্তান হিসেবে যে পালতেছে, তাকে 100 বার কিনতে পারতো। অদ্ভুত না, মিলে না কিন্তু এবারে। এবং তিনি খুবই ক্ষমতাধর ছিলেন, ক্ষমতাধর এবং অনেক টাকা আলা। কিন্তু কেন বলতে পারে না জানেন? কারণ পরকিয়া করেছিল। পরকিয়া করার কারণে তার বাচ্চা হয়েছে, এটা তার হাজবেন্ড পর্যন্ত, অর্থাৎ যার পেটে বাচ্চা হয়েছে সেই নারী হাজবেন্ডও জানে যে ওই চিফ গেস্টের সাথে তার পরকিয়া ছিল। অদ্ভুত ব্যাপার। আমি প্রথম, মানে দ্বিতীয় দিনে বলছিলাম যে এই বাচ্চা তো এর না। এবং পরে আমরা 7-8 জন ঘটনাটা, শৈশবের 7-8 জন ঘটনাটা জানি, শুধু আমি একা না। এত গেল আমার এই লাইভ মেয়ের অরিজিনাল বাবা দেখতেছেন বা দেখবেন বা শুনবেন, এবং আমি জানি তিনি দেখার পরে আমাকে ফোন করবেন। আমি জানি সেই বড় ভাই আমাকে ফোন করবে। যাই হোক, সেটা অন্য বিষয়। আহ, একটা স্টার জলসার পর মিলছে আপনার, মা বাবা কিন্তু দরিদ্র, 4th ক্লাস চাকরি করে। আর ওই মেয়ের যে বাবা, সে কোটি কোটি টাকা মালিক এখনো, সবাই জীবিত আছে। ওই মেয়েটা জানে না। মেয়েটা জানে না। যাই হোক, আমরা বললাম তো আমরা 7-8 জনই জানি। এবার আসে আরেকটা ঘটনায়, যেটা আপনার সারা বাংলাদেশে এই ঘটনাটা কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু আপনারা আসল ঘটনা জানেন না। আপনাদের মনে আছে যে বিডিআর হত্যা মামলার একটা ঘটনা ঘটেছিল, রাইট? বাংলাদেশে বিডিআর হত্যা মামলা, একজন আর্মি সেনা কর্মকর্তা কিন্তু মারা যায়। তাকে যখন কবর দিতে যায়, সেই দিন কিন্তু তার পিতা গিয়েছিল, লেখা ছিল কাগজে তার বাবা মারা গেছে। বারানি কবরস্থানে কিন্তু তার পিতা গিয়ে হাজির, সুদর্শন চেহারা, পিতাও যেমন নায়ক সুলভ, পুত্রও ছিলেন নায়ক সুলভ চেহারা। 2জনকে আমি চিনি, 2জনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি জানতাম যে তারা তো সবাই জানে, কিন্তু যেদিন সে মারা যায়, মানে ওই যে নিহত হয়,
টিভিতে দেখলাম তার বাবা সেখানে গিয়ে হাজির। আপনারা কিন্তু এটা জানেন না, একটা কি মর্মান্তিক ঘটনা। অর্থাৎ সে যখন চাকরি নেয় এবং স্কুল কলেজে পড়ে, তার বাবার নাম লিখে নেয়, লিখছিল মৃত। তার মা বাবা রাগ করে সেপারেট হয়ে যায়, কিন্তু কোনোদিন তালাক দেয় না। কিন্তু তার মা রাগ করে তার পিতার নাম লেখে নেয়। যোগাযোগ ছিল, মানে মায়ের সাথে যোগাযোগ কিছুদিন ছিল। তারপর সে সে বড় হয়, আর্মি অফিসার হয় এবং মারা যায়। বরণী কবরস্থানের দৃশ্যটা আপনারা দেখেন টিভিতে। সেখানে গিয়ে যে হাজির হয়েছিল, নামটা টেকনিক্যাল কারণে বললাম না, ঠিক আছে? ওটা তো দেখেছেন আপনারা। আমাদের এলাকার বড় ভাই, যিনি ওই ভদ্রলোক, আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয়, তার বাবা, সবাই তাকে শ্রদ্ধা করতো, খুব ভালো মানুষ ছিলেন তার বাবা। এবং যিনি মারা গেছেন তিনিও খুব ভদ্র মানুষ ছিলেন। আমি দুজনকে চিনি, আমরা অনেকেই জানি। এই যে দেখেন মর্মাদেশ, স্টার জলসা ফেল না? অর্থাৎ একটা ছেলে 5 বছর বয়সে বাড়ি থেকে তার মা রাগ করে চলে গিয়েছিলেন। রাগ করে, সাধারণ ঝগড়া, তাদের মধ্যে কিছু হয়নি, নর্মাল একটা বিষয় নিয়ে রাগ করেছিল, সাধারণ একটা বিষয় রাগ করেছিল, রাগ করে চলে যায়, ঝগড়া বিবাদ না। তারপর তার মা তার বাবার নামে এখানে মৃত লিখেছিল। স্টার জলসার ঘটনা হচ্ছে কি কম, কিন্তু এটা নিয়ে বাংলাদেশের কোনো চলচ্চিত্রকার, নাট্যকার সিনেমা বানায় নাই। ভারত হলে কিন্তু সিনেমা হতো তার বাবার পুত্রকে নিয়ে। ওই লাশ তার ছেলে, অর্থাৎ 40 বছর পরে পুত্রের লাশ কাঁধে নিয়ে গেছে পিতা। এটা কি ভাবা যায়? তখন ডিজে ভাই এবং সেনাবাহিনীর লোকেরা অবিশ্বাস করেছে যে কে আসলো তার বাবার দাবিতে, এগুলো দেখে নেন, খোঁজ নিয়েন। তখন এটা প্রমাণ করছে, তার মাই সাক্ষী যে হ্যাঁ এটা তার বাবা। তখন না লিখলে তার কিছু করার নাই, কিন্তু মায়ের তো সাক্ষী দিয়েছিল তার বাবা। এই ঘটনা কি স্টার জলসার চেয়ে কম? এটা বাংলাদেশের এই ঘটনা কয়জন আপনারা জানেন? এইবার আসে আরো একটা ঘটনা। আমি একটা ছেলেকে চিনি যার বয়স 10 বছর। সে তার বাবার সাথে কথা বলে, সে কিন্তু জানে না সেটা তার বাবা। একটা 10 বছরের ছেলে তার বাবার সাথে কথা বলে, আমি তাকে চিনি, তার মাকে চিনি, তার মামাদের চিনি, তার আত্মীয় স্বজনকে চিনি, তাদের অনেককে আমি চিনি। এবং এই ঘটনাটা কমপক্ষে জানা হলো 20, 22 জনের মতো লোক জানে এই ঘটনা, যে ওই ছেলের বাবা এবং ছেলে কথা বলে, ঠিক আছে, কথা বলে, কিন্তু জানে না এটা তার বাবা। কিন্তু বাবা জানে এটা তার ছেলে, তার মায়ে জানে, তার আত্মীয় স্বজন জানে, তার খালা ফুফু চাচা সবাই জানে, সবাই মানে সংখ্যা কম এটা জানে যে এটা তার বাবা, কিন্তু এখনো জানে না এটা তার বাবা। ইন্টারেস্টিং না? আপনাদের এগুলো বিশ্বাস হয় না আমি জানি, কিন্তু একটা কাহিনী তো ঐতিহাসিক একেবারে। এটা আমার এটা তো আর আমি তো লাইভ এসে বলে। এমন অদ্ভুত ব্যাপার, প্রথম ওই আপনার সেনাবাহিনী ঘটনাটা কিন্তু আমাদের সরিষাবাড়ি। তার বাবা একজন ঠিকাদার ছিলেন, সবাই জানে। সবাই না মানে, সরি সবাই না, সবাই জানলে তো আর আমার বলতে হইতো না। আমাদের সরিষাবাড়ির লোকেরাই জানতাম না যে এই তার বাবা পুত্রের এই 35 বছর দেখা হয়নি বা 40 বছর দেখা হয়নি বা কথা হয়নি। এবং ওই ছেলে জানেই না তার বাবা আছে। বিশ্বাস করা যায়? ভাবা যায়? ঠিক এই ঘটনাটাও তাই। এই 10 বছরের এই ছেলেটা জানে না সেটা তার বাবা। স্টার জলসার আসলে কিছু কিছু ঘটনা আমরা অবিশ্বাস করি, কিন্তু এগুলো কিন্তু সত্য। তার প্রমাণ তো আপনাদের দিয়ে দিলাম, আমি নিজেই কয়টা প্রমাণ দিলাম, 3টা। আরেকটা ঘটনা বলি, মানে এবং এই 3টা ঘটনায় যে বললাম, সর্বশেষ ঘটনা বললাম, এটা তার তার মায়ে দেখবে, আমি জানি এই ঘটনা। তার মা দেখবে, তার মামা দেখবে, তার চাচা দেখবে, ঠিক আছে, তার জ্যাঠা দেখবে এবং আমাকে ফোন করবে, তাও আমি জানি। মানে 3টা ঘটনায়, ওই সেনাবাহিনীর যে ঘটনাটা বললাম, মারা গেছে, তার বাবার পরিচয় দেওয়া ছিল না, তারা হয়তো আমাকে ফোন করবে। এই 2 ঘটনার সময় আমাকে ফোন করবে, আজকেই করবে, আমি জানি। এবং এগুলো তারা দেখবে। তো এগুলো কিন্তু অবিশ্বাস্য হয় না? পৃথিবীতে আপনি কোনোদিনই ঘটনা আপনি মিল রাখতে পারবেন না। যেমন আমি আরেকটা মানুষের গল্প শোনাই আপনাদের। তাদের ডিভোর্স হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়েছে, কিন্তু ঝগড়া হয়নি। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো না, ডিভোর্স হয়েছে, আরেকটা ঘটনা বলি। এটাও দেখতেছে, এটাও দেখবে, এটা হয়তো আজকে না দেখলে কালকে দেখবে। একটা ছেলে, মানে একটা তরুণীর বিয়ে ডিভোর্স হয়ে গেছে। তারা আজ কোনোদিন ঝগড়া করে নাই, কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেছে। কি বুঝলেন? কোনো ঝগড়া নাই, বিরোধ নাই, ডিভোর্স হয়ে যায়। এটা বিশ্বাস হয়? হয় না, আমি জানি। কোনোদিন আপনাদের বিশ্বাস হয় না। এটা আগে স্টার হচ্ছে না। আরেকটা ঘটনা বলি, একেবারে এটা পার্সোনাল ম্যাটার, মানে আপনাকে অদ্ভুত বলি, মানে ব্যক্তিগত তাদের। আমি একজনকে চিনতাম যে তাদের সাথে প্রেম ছিল না, কোনোদিন কথা বলে নাই। ঘটনাটা শুনে রাখবেন আপনার মনোযোগ দিয়ে। আমি একজন ব্যক্তিকে চিনি, একজন নারী, একজন পুরুষকে চিনি, যাদের সাথে কোনোদিনই প্রেম ছিল না। তাদের সাথে 2 বছর দৈহিক সম্পর্ক ছিল, মানে শারীরিক সম্পর্ক, জৈবিক সম্পর্ক, মানে সেক্সের সম্পর্ক ছিল। অবিশ্বাস্য না? কিন্তু তাদের সাথে প্রেম ছিল না। শুধু প্রেম ছিল না, তাও জীবনে কোনোদিন কথা বলে নাই। ক্যান ইউ ইমাজিন? এটা আর কি স্টার আছে না? কোনোদিন কথা বলে নাই, কিন্তু 2, 3 বা 3 বছর, 3 বছর তাদের জৈবিক সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিনই কথা বলে নাই তারা। এটাকে আপনি ভাবতে পারেন? তারা প্রতি মাসেই কয়েকবার করে তারা সেক্স করতো, কিন্তু তারা কোনোদিন কথা বলে নাই। আজও তারা কথা বলে না। এটাকে বিশ্বাস হয় না? আমি জানি। যে ঘটনা বললাম না, ব্যক্তিটা আমি। শেষ ঘটনা যেটা বললাম, আমার সাথে একজনের সম্পর্ক ছিল, তখন আমি তরুণ, তিনি আমার সাথে 4 বছরের বড়। আমার সাথে তার 3 বছরের
দৈহিক সম্পর্ক ছিল, জৈবিক সম্পর্ক ছিল, সেক্সের সম্পর্ক ছিল। আমরা কোনোদিনই কথা বলি নাই তার সাথে, এবং আজও তার সাথে কথা বলি না। তিনি আমার সাথে কোনোদিন কথাই বলেন নাই। এটা কি ভাবা যায়? ভাবা যায় না। এগুলো হচ্ছে স্টার্স অফ সার্ভিস বাপ। এই জন্য গল্প বলা হয়, জীবনে এমন অনেক গল্প আছে যেগুলো সত্যকেও হার মানায়, গল্পকেও হার মানায়। আশা করি আপনার আমার 4টা ঘটনায় বললেন। প্রথমত হলো যে যে সন্তানের জন্মদিনে চিফ গেস্ট হয়ে যায়, সে বাপ সে সন্তান জানে না, এখনো জানে না তার বাপ সে, কারণ পরকিয়া করে সন্তান জন্ম দিয়েছে, বলতে তো পারে না। দ্বিতীয় ঘটনা তো মনে পড়ছে তো, যে সেনাবাহিনীর কর্মকর্তা যিনি মারা গেলেন, তিনি জানতেনই না তার বাপ জীবিত আছে, যে এবং যেদিন মারা গেছে সেদিন বাপ তার লাশ দিয়ে কাঁদে নিয়েছে, অবিশ্বাস্য। তৃতীয় ঘটনা তো শুনলেন, যে 10 বছর একটি ছেলে তার বাবার সাথে কথা বলে, সে জানে না এটা তার বাবা। বাবা জানে, তার আত্মীয় স্বজন অবশ্যই 2-4 জন, বেশি জানে, 20-25 জনে জানে। আর সর্বশেষই বললাম যে এটা আমার ঘটনা, সেটা 3 বছর একজন আমাদের এক আপার সাথে সম্পর্ক ছিল, আমার যৌন সম্পর্ক, কিন্তু আমরা কোনোদিন কথা বলি নাই, আজও বলি না। অবিশ্বাস্য না? এই ঘটনাটাও তিনি দেখবেন, তিনি আমাকে, যদি এটা তিনি দেখবেন কিনা জানি না, সম্ভবত তিনি দেখবেন, দেখলে আমাকে তিনি ফোন করবেন যে এগুলো বলছাস কেন। অনেকে আবার বলবেন একটু পার্সোনাল লাইফ কেন বলে দিলাম, যে আমি খোলা বুক, আমি ওপেন বুক। আমাকে বলতে হবে কেন জানেন, সেটা জানাবো কেন বললাম। আমি জানি এটার জন্য আমার পারিবারিক সমস্যা হতে পারে, তারপর অনেক আলোচনা আমাকে নিয়ে, কেউ নেগেটিভ কথা, কিন্তু না। প্রত্যেক মানুষ একটা জীবন্ত গ্রন্থ। প্রত্যেক মানুষ তার জীবনের ঘটনাগুলো যদি বলে, মানে যেটা আত্মজীবনী বলি আমরা অটোবায়োগ্রাফি, প্রত্যেকেই যদি একটা আত্মজীবন, পৃথিবীর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি বহুবার লিখেছি এবং বলেছি। মূর্খ হোক, অশিক্ষিত হোক, আর প্রত্যেক বয়স্ক মানুষ একটা একটা জীবন্ত গ্রন্থ। প্রত্যেক মানুষ যদি তার শুধু আত্মজীবনীগুলো লিখে যেত বা বলে যেত, আচ্ছা লিখতে পারেন না, ঠিক আছে, লিখতে পারেন না সবাই, লেখা একটু কঠিন কাজ, হয়তো আপনি সুন্দর করে বলতে পারবেন না, কিন্তু বলতে বলতে একসময় অভ্যাস হয়ে যাবে। আপনি বলুন, দেখুন কি সমস্যা ভাই। যেমন কালকে একজনের সাথে আমার কথা হয়েছে, বাংলাদেশেরই একজন সেলিব্রিটি, তিনি বলেছেন, যা আমি বললে লজ্জা পাবো বা ভয় পাবো সেটা আমি করবো কেন, আর যদি করি তো বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে আমার সমাজে, রাষ্ট্রে। প্রথা বিরোধী হইতে হবে। আপনি যতক্ষণ প্রথা বিরোধী না হবেন এগুলো বলতে পারবেন না। আমি যে বললাম, আমি জানি আমার একটা সমস্যা হবে এই কথা বলার কারণে, মানে আমার ব্যক্তিগত যেটা বলেন, তাই না? কিন্তু না, আপনাকে বলে যেতে হবে। আপনারা যখন আপনার আত্মজীবনীটা বলবেন, তখন অনেক সমস্যার সামনে চলে আসবে এবং সমাধান হবে। ওই যে আমি বললাম, যার সাথে 3 বছর আমার সম্পর্ক ছিল, তার কারণ কি ছিল জানেন? তিনি আমার সাথে 4 বছরের পর, আমি তরুণ, যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন 27-28 বছরের নারী জৈবিক সম্পর্ক ছাড়া কিভাবে থাকবে ভাই? কি করে থাকবে? রাজা বাচ্চাদের হেরেমখানায় নারীদের রাখা হতো, তার সমকামী হয়ে যেত, বাধ্য হয়ে, ইচ্ছাকৃত না। তারা ন্যাচারাল লেসবিয়ান ছিল না নারীরা, তারা যৌন তাড়নায় লেসবিয়ান হয়ে যেত, কারণ নারী ছাড়া ওখানে কিছুই নেই। অথচ ওই লেসবিয়ান ধরা পড়লে কিন্তু তাকে কতল করা হতো। এমনকি সেখানে শশা, হাস্যকর ব্যাপার, যে তুর্কি হেরেমে শশা নেওয়া নিষিদ্ধ ছিল, বুঝতে পারছেন তো? বাংলাদেশ হলে বলতো বেগুন নেওয়া যাবে না। বাংলাদেশে যদি এরকম হেরেম থাকতো তাহলে বলতো বেগুন নেওয়া যাবে না। মানে নারীদের তাদের হস্তমৈথুন তারা করতে দিবে না শাসকেরা, বুঝতে পারছেন তো? এমন পাহারায় রাখতো। ভাই এটা তো হয় না, এটা তো ন্যাচারাল। 28 বছরের, তখন আমার বয়স সম্ভবত 24, তার 27-28, আর 4 বছরের বড়। তো একটা নারী তার বিয়ে, মানে কেন বিয়ে হয়নি জানেন? বিয়ে হতো না, আরো প্রতিষ্ঠিত, আরো ভালো পড়ালেখা করে বিয়ে করবে। এটা হয় না। আপনি যৌন চাই, 28 বছর একটা নারী কিভাবে থাকবে? 28 বছর একটা পুরুষ কিভাবে জৈবিক চাহিদা ছাড়া থাকবে? হ্যাঁ, কিছু মানুষ ব্যতিক্রম, যারা কখনোই কোন নারী পুরুষের সঙ্গ নিবে না, পুরুষ, এটা ব্যতিক্রম, রেয়ার কেস। সেটা অনেক। আমিও বিবাহিত জীবনেও আমি 2 বছর আমার ওয়াইফের সাথে আমি রাগ করে আলাদা ছিলাম, এবং আমি কোনো জৈবিক সম্পর্কে যাই নাই, সেটা আলাদা বিষয়। বরং আমি অবাক হয়ে গেছি যে আমি কিভাবে 2 বছর যৌন সম্পর্ক ছাড়া থাকলাম, কি করে সম্ভব? আমার সাথে ছিল না সম্পর্ক, এবং আমি কোনো নারীর সাথে সম্পর্ক করি না ইচ্ছা করে, বহুগামী, কিন্তু আমি যাইনি। তো এটা আলাদা বিষয়। কিন্তু নেচার কি বলে, আপনি 28 বছরের একটা নারীকে, আর আমিও তখন তরুণ, ঠিক আছে, আর ওই আপা আমার সাথে কেন সম্পর্ক রাখতো? কারণ আমি সব গোপন রাখতাম। আমাদের দেশের তরুণদের বলি, যারা ধর্ষণ করো, যারা বদমাইশি করো, মারামারি করো নারীদের, আমি বলি, বাংলাদেশের মেয়েরা কেন তোমার সাথে, তরুণদের বলতেছি, কেন তোমাদের সাথে যৌন সম্পর্কে বা প্রেম করে না জানো? এখন প্রথমে এটা নিয়ে লাফালাফি করো, মানে চিৎকার করো, চেঁচামেচি করো, এবং নেগেটিভ কথা বলো এগুলো নিয়ে। সেই জন্য নারীরা তোমাদের সাথে যায় না, ঠিক আছে? তাই হোক, আজকে অরাজনৈতিক আলাপ করলাম, কিন্তু না, চিকনে অনেক দর্শন, অনেক মৌলিক সমস্যা, সমাজের অবস্থা তুলে ধরলাম, রাইট? এটা হচ্ছে একজন চারণ দার্শনিকের কাজ। লিখলে মানুষ পড়তেছে না। এখন বলো লিখলে, হ্যাঁ লিখবো, কিন্তু লিখলে মানুষ পরে কম, শুনে বেশি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সুবিধা করে দিয়েছে, যারা সমাজ পরিবর্তন চান তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবেন বেশি। কারণ তসলিমা নাসরিনের বই কিন্তু যত মানুষ না পড়েছে, তার ভিডিও বেশি মানুষ দেখেছে এবং শুনেছে। সেটা আমি যখন লিখতাম, আমি 8 বছর লিখেছি ফেসবুকে,
আমার আমার কথা কেউ মানুষের কাছে পৌঁছে না, কিন্তু যখন বলা শুরু করলাম হু করে মানুষের কাছে পৌঁছে, একদিনে 1 মিলিয়ন হয়ে যায় একটা বক্তব্য। এটা সোজা কথা নাকি? আমজনতা একটা হয়ে গিয়েছিল, যেটা তরুণ ঘর তার চ্যানেল, ইউটিউব চ্যানেলে দেখিয়েছেন। একদিনে মানে 23 ঘন্টাতে হয়ে গেছিল 9 লাখ প্লাস, 24 ঘন্টায় 1 লাখ হয়ে গেছিল। আমি অবাক হয়ে গেছিলাম, এটা কি করে সম্ভব? তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজ পরিবর্তনের, রাষ্ট্র পরিবর্তন। আপনি তো দেখেছেনই যে বাংলাদেশের যে সরকার উচ্ছেদ হয়েছে, শেখ হাসিনা সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে যে উচ্ছেদ করা হয়ে দিয়েছে, সেটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল তার প্রধান অস্ত্র। মিছিল মিটিং এটা ভুল কথা। অনেকে বলে না যে আন্দোলন করে, মিথ্যা কথা, এটা হয় নাই। বাংলাদেশের রাজনীতি চলে আসলো, দেখি সরকার গেল বারাবানে, মানে এখন চলে আসলো কথা আর কি। আমার কথার মধ্যে আমি আজকে অরাজনীতির কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে কোনো কিছু রাজনীতির বাইরে না। তো আপনি যাই বলেন, কোনো কিছু রাজনীতির বাইরে না। এই যে আমার চুলটা সাদা কেন, এটা নিয়ে গবেষণা করলে রাজনীতি পাবেন। আমার গেঞ্জির কলারটা এখানে ইস্ত্রি করা নাই কেন, এটাও আপনি রাজনীতি গবেষণা করলে রাজনীতি পাবেন। আমার এই যে ক্লিন শেপটা করি নাই কেন, একেবারে যে কোচা কোচা, এটাও আপনি হিসাব করলে পাবেন। কেন আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লবিতে দাঁড়িয়ে কেন আমি বসে কেন বসে কেন কি বলে বসে কেন কথা বলতেছি না, দাঁড়িয়ে কেন, এটা তো পাবেন কিভাবে? কারণ একটা চেয়ারের দাম 10,000 টাকা, আমি 10,000 টাকা হবো, তাই আমি দাঁড়িয়ে আছি। নাহলে এখন তো আমার কোমরে ব্যথা, আমি তো বসে বসে করার কথা, তাই না? কিন্তু ওই যে একটা চেয়ারের দাম দেখেন, যেখানে আছেন সবকিছুর দাম বেশি, ঠিক আছে? সবকিছুর দাম বেশি। একটা ভালো চেয়ার কিনলে 10,000 টাকা লাগে, সেটা দাম পারবো না। আমি 1,000 টাকাতে চেয়ার কিনেছি, ওই চেয়ারে বসলে কোমরে ব্যথা করে, সেই জন্য আমি লবিতে এসে দাঁড়ায়। এটা রাজনীতি, কি অর্থনীতি ছিল? অর্থনীতি মানে কি রাজনীতি? এগুলো মনে রাখবেন। আপনি সবসময় মনে রাখবেন যে আপনি রাজনীতির বাইরে না। যে বলে আমি তো রাজনীতি পছন্দ করি না, ওইটা একটা রাজনীতি, এটা মনে রাখবেন যারা বলবে। কোনো কিছু রাজনীতির বাইরে না। মানুষ রাজনৈতিক প্রাণী। মানুষ কিন্তু প্রাণী, এনিমেল এনিমেল এনিমেল। আপনি দেখেন না চরিত্র, মানুষ এনিমেল। ভালো থাকবেন সবাই। আশা করি আমি যে 4টা ঘটনা বললাম, স্টার জলসার অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য, ঠিক আছে? তবে বলি, ওই যে যার সাথে আমার সম্পর্ক ছিল 3 বছর, তার মা এটা টের পেয়েছিলেন, আমাকে 3-4 বার মানে কান ধরে থাপ্পড় দিয়েছিলেন। মানে ওটা বলবো আরেকদিন কাহিনী, ঠিক আছে? এখন বলবো, আমি আবার বলি, আপনাদের প্রত্যেকেই তার আত্মজীবনী লেখেন। আপনি ভাবতেই পারবেন না, একটা 12 বছরের মেয়ে যদি আত্মজীবনী লিখে, সমাজ ভেঙে যাবে, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। একটা 20 বছরের তরুণ যদি তারা আত্মজীবনীটা লিখে বা বলে, সমাজ ভেঙে খান খান হয়ে যাবে। একজন শ্রমিক যদি তার কাহিনী লিখে, তার কষ্টে, তার ব্যথা, সমাজ এই পলিসি ইকোনমি ভেঙে খানখান হয়ে যাবে। একজন শিল্পপতি যদি অরিজিনাল, মানে একজন শিল্পপতি যদি মিথ্যা কথা না বলে, আপনি মনে রাখবেন শিল্পপতিরা 90% মিথ্যা কথা বলে, তাদের সফলতার আসল ঘটনা বলে না। যেমন আমি বারবার বলেছি, তাদের সফলতার আসল ঘটনা হলো চুরি বাটপারি করে ধনী হয়েছে আর রাষ্ট্রীয় সহযোগিতা। কেউ বলে না। বাংলাদেশের একটা শিল্পপতির নাম বলেন যিনি সৎভাবে, শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। পরিশ্রম করে সে জীবনে 2 লাখ টাকা চোখে দেখলো না, আর একজন মানুষ 2 দিনে কোটিপতি হয়ে গেল। ঠিক কি করে সম্ভব ভাই? রাষ্ট্রের সহযোগিতা ছাড়া, রাষ্ট্রের অপসহযোগিতা ছাড়া, ইলিগাল সহযোগিতা ছাড়া কি করে সম্ভব? আমাকে দেখেন, একমাত্র বিজ্ঞানীরাই পারে ধনী হতে, আর ডাকাতেরা আর লুটারে ব্যবসায়ীরা। আপনি পারবেন না ভাই, ধনী হওয়ার আপনার সুযোগ নাই। আপনি দেখান আমাকে, লিগেল ব্যবসা করে আপনাকে দেখান আমাকে। আমি বলছি, আবার বললাম, একজন কারো বাবার যদি ক্ষমতা থাকে, 1972 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত একজন শিল্পপতি দেখান, তার নাম বলেন, সবার বায়োডাটা আমার কাছে আছে। এগুলো লাখ লাখ টাকা খরচ হয়েছে। এই বাংলাদেশে যারা ধনী ধনী বলে না, এদের বায়োডাটা লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, ঠিক আছে? প্রত্যেকেই আমরা আত্মজীবনী লেখেন। সমাজ বদলের হাতিয়ার হচ্ছে আত্মজীবনী। আপনি লিখেন, আমি বললাম তো, আপনি মানে বিশ্বাস হয় আপনার আত্মজীবনীটা লিখেন। আপনি যে যারা শুনতেছেন, আপনার আত্মজীবনীটা লিখেন। দরকার ব্যানামে ছাপেন, কারণ জানি সমাজ আছে, সংসার আছে, ধর্ম আছে, সব ভেঙে চলে যাবে। কারণ যে মেয়েটার বয়স ছিল 7 বা 8, তাকে তার জ্যাঠার বন্ধু হাফ প্যান্টের নিচে হাত দিছে, বা তার বড় ভাইয়ের বন্ধু হাফ প্যান্টের নিচে হাত দিছে, বা তার বাবার বন্ধু 7-8 বছরের একটা মেয়ের হাফ প্যান্টের নিচে হাত দিছে। অবিশ্বাস্য মনে না? এগুলো সত্য। অন্যান্য কাজিনদের কথা বাদ দিলাম, প্রতিবেশীর কথা বাদ দিলাম, তারপরে কেউ আননোন লোক গায়ে হাত দিছে, এগুলো যদি কোনো মেয়ে বলে, সমাজ তো টিকবে না, মুখোশ খুলে যাবে। ওই 12 বছর একটা ছেলে যদি বলে, 15 বছর একটা ছেলে যদি বলে, অমক আঙ্কেল আমার পাশায় হাত দিছিল, অমক হুজুর পাশায় হাত দিছিল, অমক পুরোহিত পাশায় হাত দিছিল, বা অমক ভাইয়া পাশায় হাত, এগুলো যদি বলে, সমাজের সবকিছু ভেঙে চলে যাবে। অথবা ওই 5 বস্তা গম দিতে গিয়ে চেয়ারম্যান সাহেব মা ও মেয়েকে নিয়ে শুইছে, এটা যদি কেউ লেখে, তো ভয়ঙ্কর ঘটনা হয়ে যাবে। যদি কোনো ব্যবসায়ী লেখে যে আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছিল, আমাকে অমক ব্যক্তি লোন দিয়েছিল, সুদের টাকা লাগাইছিল, তারপর আমার বউরে আমার মেয়েরে দর্শন করতাম, কিছু করতে পারতাম না, সমাজের সবকিছু ভেঙে চলে যাবে। অথবা যদি কোনো ব্যক্তি লেখে, আমি একজনকে টাকা হাওলাত দিয়েছিলাম 10 লাখ, তারপরে 10 লাখ টাকা আমাকে প্রতি মাসে 5,000 10,000 দিচ্ছে, আবার আমার 3-4 মেয়ে ছিল, মেয়েগুলোকে সে ভোগ করছে, এগুলো যদি সমাজে চলে আসে। অথবা
অথবা কোনো ছেলে যদি লেখে আমার বাবা এসপি ছিল এত এত ঘুষ খাইছে, আমার বাবা ডিসি ছিল এত এত ঘুষ খেয়ে আমাদের এই দিয়েছে, অথবা কোনো ভূমিদস্যুর পুত্র যদি লিখে ফেলে আমার বাবা এইভাবে এইভাবে 4-5 তলা বাড়ি করেছে, এইভাবে এটা করেছে, ওইভাবে ওটা করেছে, তাহলে তো সব কিছু, তাহলে কি হবে? তাহলে তাহলে সবকিছু ভেঙে চলে যাবে। ওই যে ডক্টর মাদার ছিলেন নাকি সবকিছু ভেঙে চলে যাবে, আসলে সবকিছু ভেঙে চলে যায়। যদি একদিন যদি মাদ্রাসায় মসজিদে আমরা যখন ছোটবেলা কোরআন পড়তে যাইতাম, কায়দা পড়তে যাইতাম, তখন আমাদের জরিনা, মরিনা, জোসনা, বিলকিস, আকলিমা তাদেরকে কুলে বসিয়ে হুজুর কেমন কেমন করতো, আইসা আমাদের ছোটবেলা হুজুর কেমন করে দেয়, আমার কুলে বসায় রাখে, নিচে কি যেন শক্ত, এগুলো যদি লিখে তা ধ্বংস হয়ে যাবে। যদি আমরা জানি যে দেবর ভাবিকে ধর্ষণ করে বা সম্পর্কে আমরা জানি, যদি কেউ লিখে ফেলে আমার ভাসুরের সাথে সম্পর্ক ছিল বা ভাসুর আমাকে ধর্ষণ করেছে, আমি যখন শাশুড়িকে বলেছি আম্মা আপনার বড় পুত্র তো আমাকে ধর্ষণ করেছে, তখন বললো খানকি মাগি তরি দোষ, তুই যদি না খেলায় দেশ তোর ধর্ষণ করলো, মেলে শাশুড়ি বলে। অনেকে ভাবতেছেন এগুলো বানিয়ে বানিয়ে বলতেছি, তাই না? এগুলো ঘটনা আমি জানি, আপনিও জানেন, হয়তো আমি একটু বেশি জানি খুঁজেছি বলে আপনি একটু কম জানেন না, কিন্তু আপনি বলবেন না। আপনার সাথে আমার পার্থক্য হলো আমি বলি, আপনি বলেন না। হয়তো আপনি প্রথাবিরোধী হতে চান না, ঝুঁকে, কারণ প্রথাবিরোধী হলেই আপনাকে আপনার ঘর ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, রাষ্ট্র ছাড়তে হবে, ধর্ম ছেড়ে দিতে হতে পারে, পালাতে হবে, মরতে পারেন, আপনি বলবেন না। কিন্তু আমি যে বলি আমাকে সাপোর্ট করেন, আমাকে বলার সুযোগ করে দেন, আপনি শুনেন এবং শোনান। হয়তো আপনি ভিতরে ভিতরে চান সমাজ পরিবর্তন, কিন্তু বলতে পারতেছেন না, আমার কথাগুলো পৌঁছে দেন। তাহলে কি হবে? আপনি কিন্তু আমার কাজটাই করলেন, বা আপনার কাজটা আমি করে দিচ্ছি। এইভাবে সহযোগিতা করে সমাজ পরিবর্তন করতে হবে, ঘরে পরিবর্তন করতে হবে। 35 বছরের ছেলে যখন বলে, এই বাংলাদেশে 35 বছরের ছেলেদের, 40 বছর ছেলেদের আমি সাক্ষাৎ করেছি, তারা আমাকে বলেছে যে বাবার হুকুম ছাড়া, মায়ের বাবার হুকুম ছাড়া সে মানে ঘর থেকে বেরোতে পারে, যেতে পারে। 35 বছরের একটা পুত্রকে, আপনার পুত্র কেন আপনার কথায় কয়টায় ঘরে ফিরবে, কয়টায় ফিরবে না, তাহলে সেই লোকটা তার কন্যার প্রতি কত বড় স্বৈরাচার, কত বড় ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কিন্তু শুধু রাষ্ট্রে থাকে না, ফ্যাসিস্ট আপনার ঘরে থাকে, বন্ধু মহলে কেউ কেউ থাকবেন ফ্যাসিস্ট থাকে, উদয় এর মারে, ওরে মারে, এরে মারে, ওরে কথা, এর সাথে ঝগড়া করে, ওর সাথে ঝগড়া। দেখবেন এলাকায় দেখবেন মন্ডলের পোলা থাকলে উদয় আপনার মারবো, এমপির পোলা হুদয় আপনার মারবো, ভাবের চোখে মারবে, মন্ত্রী পোলা আপনার ভাবের চোখে মারবে, বাজার গোষ্ঠী বড় হুদয় আপনার মারবে। কিছু লোক আছে এরকম। যেমন আমার এলাকায় ছিল আরেকটা বলি, আমি ভুলে গেছি, যেটা আমি আসলে স্ক্রিপ্ট ছাড়া বলি, আরেকটা ঘটনা বলি। এটাও স্টার জলসার মতো ঘটনা, কিন্তু আমি নাম ধাম সহ বলি। মানে এলাকা, আমাদের এলাকায় সরিষাবাড়ি স্টেশন থেকে, সরিষাবাড়ি স্টেশন থেকে উত্তর দিকে মাত্র আপনি 300 কিলোমিটার আসবেন, সরি 300 মিটার বা 400 মিটার আসবেন। মানে মানে আপনি হেঁটে আসলে 3 মিনিট লাগবে, আমি ওই বললাম 3 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে হেঁটে আসলে। ওইখানে এখন ওটা ভেঙে ফেলছে, একটা ট্যাঙ্কি ছিল, বিশাল বড় ট্যাঙ্কি। আবার বলছি যারা সরিষাবাড়ি জামালপুর থাকেন, ওই সিগন্যাল যেখানে গাড়ি আসলে সিগন্যাল দেয়, ওই জায়গায়, ওই ঠিক স্টেশনের কাছে, মানে আরো স্পষ্ট করে তসর মেম্বরের পুকুর, যেটা এখন রিয়াদ ভরাট, রিয়াদ মানে তসর মেম্বরের ছোট ছেলে, রিয়াদ সেটা ভরাট করে বলছে। পুকুরের সামনে দেখবেন, অর্থাৎ তারিয়াপাড়া যেতে এরকম সিগন্যাল দেয় না, তারিয়াপাড়া ঢুকতে, স্টেশন থেকে তারিয়াপাড়া ঢুকতে, আবার লোকশেখ জানিস তারিয়াপাড়া ঢুকতে যে রোড, ওই রোড একটা বিশাল পানির ট্যাঙ্কি ছিল, বিশাল ইটে, ওগুলো ইট খুলে খুলে নিয়ে বিক্রি করে ফেলেছে, মানে চুরি করে নিয়ে বিক্রি করে ফেলে অনেকেই ধনী হয়েছে। সেগুলো আবার আমার বলে পরি, তোর টাকা নাই কেন? ধরেন না, আমি তো চুরি করবো নাকি? আবার রেললাইন চুরি করছে, ওটার কথা বললাম না। যাই হোক, সেখানে কি ঘটতো জানেন? 4-5 জন লোক ছিল, তাদের কাজই ছিল রাতে স্টেশন থেকে, তখন আমি তরুণ, তখন আমার বয়স মনে করেন 15, 16, 17, 18, মানে 15 থেকে 20 বছরের ঘটনা বলতে। আমরা তো সারাদিন থাকতাম, ঠিক আছে, আমরা সারাদিন থাকতাম, আমাদের বাড়ি ওইখানে, আমরা হাঁটতে তৈরি গিয়ে যেতাম, খেলতাম, ফুটবল খেলতাম, দৌড়াইতাম, মারামারি লাগলেও দৌড়াইতাম, মারামারি করতাম, কিন্তু এলাকা এলাকা মজা করে মারামারি করতাম। সেই ঘটনা কি বলবো, সেই পানিটা কি করতে জানেন? রাতের বেলা যারা ট্রেনে, এটা 95 সাল পর্যন্ত কন্টিনিউ ছিল, এবং অনেকগুলো আমি ঠেকিয়েছি পরে। 95 সাল পর্যন্ত যত রাত্রে মেয়েরা একা ফিরত, ধরে ধরে নিয়ে ওখানে ধর্ষণ করতো। শুধু ধর্ষণ করতো না, আটকে রেখে কিছু লোক ওই নারীদেরকে আরেকজনকে যে সেক্স করায় টাকা নিত। প্রত্যেকটা লোকের নাম আমি জানি, এবং এখানে একজন কেবল মারা গেছে যেগুলো ঘটাইতো, আর সবগুলো জীবিত। কি শুনতেছেন না? আবার আপনারা বড় কিন্তু ধার্মিক, ছোট ছিলাম তখন বুঝিনি তোরা কত বড় হারামি শালা, শয়তানের বাচ্চা শয়তান, এখন ধার্মিক সাচ্চ শালা, বাইন চোদেরা শালা, এখন ধার্মিক সাচ্চ না, কতগুলো মেয়ের জীবন ওইখানে নিয়ে ধর্ষণ করাইতি, এবং বিনিময়ে টাকা নিতি মেয়েদের আটকে রেখে। ধার্মিক সাচ্চ শালা। আমার শৈশবে লোক চিনে যে আমি শৈশবে কার চিনি না, যেগুলো বলতেছি তাদের অনেক সন্তান, তোমার বাপ, ওই কয়েকজন তার মধ্যে আছে তোমার বাবা, ওই ট্যাঙ্কির ভিতরে নিয়ে মানে মেয়েদের ধর্ষণ করতো নিজে, এবং তাদের আটকে রেখে টাকা নিয়ে আরেকজনকে এসে, মানে বাংলা কথা ওদের ব্যবসা বৃদ্ধি করা, সকালবেলা বা 2 দিন আটকে রেখে ছেড়ে দিত। এগুলো ছিল। তোমরা কয়েকজন কিন্তু তার পুত্র আছো, কন্যা আছো, আমার গালি দাও,
তোমার মামাই করছে, তোমার চাচাই করছে, তোমার বাপে এই কাজগুলো করছে। সবাই জানতো আমার এলাকার। কোন ব্যক্তিটা না জানতো? যারা যে এমপি ছিল জানতো, যে মন্ত্রী ছিল জানতো না, জানে যারা এমপি থাকতো জানতো, যারা চেয়ারম্যান মেম্বার জানতো, জানতো না? থানা জানতো না? জানতো। কোনোদিন বিচার কেন করেন নাই? সবাই গেল কিন্তু ধার্মিক। কোন নাস্তে কিন্তু এখানে গিয়ে ধর্ষণ করে নাই। ওই পানির ট্যাঙ্কিতে এগুলো ঘটাই কেউ আর ভিতরে নেই, কারণ ওটা অফ সাইড, তখন ওখানে মানুষজন এত যেত না। ওটা যে তোসার কাকার কাছে, যে রিয়াদের বাবার কাছে বিচার দিতাম, কাকা এগুলো এগুলো ঘটে আপনি একটু দেখেন। ও বাবা কি করবো, ওই অমুক হারাম দাদা এরকম, তমুক হারাম দাদা সেরকম। এটা তিনি এলাকার মুরব্বী ছিলেন, মেম্বার ছিলেন তখন। আমি বলতাম যে কাকা, যেটা বলতাম, যেটা সরি, আমি তো যেটা এই ঘটনা রিয়াদের বাবার কথা বলতেছি, ছাত্রলীগের সহসভাপতি রিয়াদের বাবার কথা বিচার দিতাম। সুলতান ভাইয়ের বাবার কথা বলতেছি, তোসের মেম্বার, সবাই চিনেন তারা তোসের মেম্বারকে আমাদের এলাকায়। বলতে পারবো না। এখন বলবেন সে মরে গেছে, তার কথা, তাই না? একটা উদাহরণ দেয় এবার। মরে গেছে বলবেন যে মৃত মানুষ, এবার জীবিত মানুষ উদাহরণ দেয়। আমাদের শিলাবলী গ্রামে একজন ইয়াবা ব্যস্ত, হিরোইন ব্যস্ত, আমি তারা ধরে মারতে গেছি। আমার এলাকার ফজল ভাই, ফজল কমিশন আমাকে আইসাকে ছাড়া নিয়ে গেছে। আমি বললাম আমার মারবো না, ছাড়া নিলেন কেন? ফরিদ তুমি ঝামেলায় করবা কেন? করে আমি কিছু করতে পারি না, তুমি কি করো? সে কাউন্সিলর, স্ট্যান্ডিং কাউন্সিলর, সে তার নিজের গ্রামের, সে অনেক বাঘ বাংলার, আমার এলাকায় সে বিরাট বড় বাঘ, সে একজন ইয়াবা খুরকে সরাইতে পারে না। ফরিদ তুমি পারবা না, আমি পারি না, তুমি কেন পারবা? এবার একটু এই কথাটা তুলতাম না, এই কথাটা তুললাম হলো, এই কথাটা তুললাম যে সত্য, এটা তো মৃত তসলিম মারা গেছে। কিন্তু পানি ট্যাঙ্কির ঘটনা আমার সব বড় ভাইরা কিন্তু জানেন না আপনারা? তারা অনেক এখন বড় বড় নেতা, সব দলে, আওয়ামী লীগ বিএনপি দুই দলে আছেন, জানেন না আপনারা? এই ঘটনা করতো অনেকেই জানবেন। তাই প্রত্যেক মানুষ তার জীবনের কাহিনীগুলো লিখেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্রে কি কি একজন সচিব যদি তার সত্য কথা লেখে, রাষ্ট্র তছনছ হয়ে যাবে। একজন এমপি, একজন মন্ত্রী তার সত্যি কাহিনীগুলো যদি আত্মজীবনীতে লেখে, এই রাষ্ট্র ব্যবস্থা হয় ধ্বংস হয়ে যাবে, না আমূল পরিবর্তন করতে পরে হয়ে যাবে। সেটাই তো আমরা চাই। এগুলো বলার কারণ কিন্তু আপনার সমালোচনা করে না, আপনাকে হেয় করে না, এনে এমন কিছু করছে যে আমি নিজেও সমাজের দৃষ্টিতে হেয় হয়ে গেছি, রাইট? তাই না? এরকম আরো ঘটনা আছে। আপনারা যারা এসপি আছেন, তার বাবারা বেশ্যালয়ের ভাতা, বেশ্যালয় থেকে চাঁদা তুলে খায় না? আপনার যারা স্ত্রীর সন্তান, ডিসির সন্তান, বুকে হাতে বলেন তো, যেখানে ব্রথেল আছে, আপনার বাবা সেই ব্রথেলের ভাগা পায় না? আপনি যে সন্তান মাদ্রাসায় দিয়েছেন, আপনি জানেন না যে আপনার ওই মাদ্রাসায় ধর্ষণ হয়? আপনি জানেন না? বলৎকার হয়? আপনি জানেন না? জানেন। আমার চেয়ে ভালো জানেন আপনি। কমিটির লোকজন জানেন না এখানে ধর্ষণ হয়? আমি তো নাহলে 50টা মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতির সাথে আমার আলোচনা, আপনার মনে হচ্ছে আমি এমনি এগুলো বলি। ঠিক আছে? তো আত্মজীবনী লেখেন সবাই, দেখবেন সমাজ পরিবর্তনের রূপায়ণ করবে।